মাহির মিষ্টি হাসি দিয়ে ধীর পায়ে গাড়িতে উঠে আসতেই আয়রা ধপ করে তার বুকে মাথা গুজে দিল। মাহির দুই হাত দিয়ে শক্ত করে আয়রাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, রাগ না ভাঙলে ছাড়বো না আয়রা জান। আয়রা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে মাথা তুলে মাহিরের বুকে মুখ গুজে দিল। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আর মাহির সেই হাসিটা অনুভব করেই খুশিতে গভীর করে জড়িয়ে ধরল তার রাগী বউটাকে। আয়রা চোখটা ছোট করে মাহিরের দিকে তাকিয়ে বলল, শোনো, তুমি আবার কখনো দ্বিতীয় বিয়ে করবে না তো? মাহির হেসে বলল, একটাকেই সামলাতে পারি না, আবার দুটো? আমি কি আত্মহত্যা করব? আয়রা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, মানে আমি কি এত সমস্যা করি তোমার জীবনে? মাহির মজা করে বলল, না মানে তুমি তো একাই একটা ঝড়, আরেকটা এলে তো টর্নেডো হয়ে যাবে। আয়রার রাগ যেন আরো বেড়ে গেল। সে ভুরু কুঁচকে বলল, তোমার মজা করা শেষ হলো? আমার প্রশ্নের সোজা উত্তর দাও। মাহির ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে আয়রা আরো গম্ভীর হয়ে গেছে। আসলে তুমি কি মনে করো, আমি কি পাগল যে নিজের বিপদ ডেকে আনবো? মাহির এবার একটু মজা বাদ দিয়ে বলল, তুমি যদি চাও আমি কসম করে বলতে পারি আমি আবার দ্বিতীয় বিয়ে করব। কিন্তু ততক্ষণে আয়রা রাগে গজগজ করতে করতে বাড়ির ভেতরে ঢুকে গেল। মাহির মাথা চুলকে বলল, আর হে, আমি তো মজা করছিলাম। তারপর হাসতে হাসতে বলল, যাক, এখন রাগ ভাঙানোর নতুন সুযোগ পেলাম। সে ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল, একগুঁয়ে বইয়ের রাগ ভাঙানোর নতুন কৌশল খুঁজতে। আয়রা বাড়ির ভেতরে ঢুকতেই মাহিরের কাজিনরা হই হুল্লোড় শুরু করলো। আরে ভাবিজি যে, সালাম, কেউ একজন হেসে বলল। বাকিরাও হাসাহাসি করতে লাগলো। মাহিরের মুখ মুহূর্তেই কঠোর হয়ে গেল। চোখে তীব্র কঠোরতা ফুটে উঠল। ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে সে বলে উঠল, এসব মজা করবে না। আয়রা আমার বউ, এটা মনে রেখো। তার গলার কঠিন সুর শুনে সবাই মুহূর্তেই থমকে গেল। হাসির রেশ মিলিয়ে গেল বাতাসে। কেউ কিছু বলার সাহস পেল না। একে তো অন্যের দিকে তাকিয়ে থাকলো অবাক হয়ে। একজন কাজিন একটু হেসে বলল, আরে ভাই, মজা করছিলাম, এত সিরিয়াস হওয়ার কি আছে? মাহির এবারও কড়া স্বরে বলল, আমি চাই না কেউ আমার স্ত্রীকে নিয়ে এইভাবে মজা করুক। ওকে সম্মান দাও, যেমন তোমাদের বোনদেরকে দাও। আয়রা হতবাক হয়ে মাহিরের পাশেই দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল মাহির তার সম্মান নিয়ে এক বিন্দুও আপোস করতে রাজি নয়। মনে মনে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করলো সে, যেন তার পাশে একজন শক্ত দেওয়াল দাঁড়িয়ে আছে, যে তাকে কখনো নিচু হতে দেবে না। আয়রা কিছু না বলে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই মাহির ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। চোখে আগুন, চোয়াল শক্ত, দৃষ্টি সরাসরি কাজিনদের দিকে। এটা কোনো যুক্তরাষ্ট্র না যে যা খুশি তাই করবে। আর আমার বউও কোনো খারাপ মেয়ে না যে এইভাবে ফ্ল্যাট করার চেষ্টা করবে। তার কণ্ঠে ছিল তীব্র রাগ। দৃঢ়তার সঙ্গে উচ্চারিত প্রতিটা শব্দ যেন সবার মনে আঘাত আনল। কাজিনরা মুহূর্তেই কাচুমাচু করে গেল। কেউ মাথা নিচু করলো, কেউ বিব্রত মুখে একে অপরের দিকে তাকালো। মাহিরের এতটা রাগ তারা আগে কখনো দেখেনি। সরি ভাইয়া, সবাই একসঙ্গে বলে উঠল, গলায় আতঙ্কের স্পষ্ট ছাপ। মাহির এক ঝলক তাদের দিকে তাকিয়ে রইল। তারপর বিরক্ত মুখে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। নিচে দাঁড়িয়ে থাকা কাজিনদের মনে হলো তারা যেন ভয়ানক ঝড়ের মুখ থেকে কোনো রকমে রক্ষা পেয়েছে। আয়রা রুমে গিয়ে রাগ করে বসে রইল, মুখ ফুলিয়ে একদম চুপচাপ। মাহির ধীরে ধীরে তার কাছে গিয়ে হালকা হাসি দিয়ে বলল, ওই কলিজা, রাগ করো না প্লিজ। আয়রা কোনো উত্তর দিল না, মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। মাহির একটু কাছে এসে কোমল স্বরে বলল, ঠিক আছে, কথা দিলাম আর কখনো কোনো মেয়ের কাছ থেকে প্রেমপত্র নিব না, সত্যি বলছি। আয়রা এবারও কিছু বলল না, কিন্তু চোখের কোণে তার স্পষ্ট অভিমান ছিল। মাহির ধীরে ধীরে আয়রার সামনে এসে বসে বলল, তুমি কি জানো, আমার জন্য তোমার রাগই সবচেয়ে মিষ্টি জিনিস, কারণ এতে আমি বুঝতে পারি তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। আয়রা এবারও চুপ। মাহিরে আস্তে করে তার হাতটা ধরে বলল,
একটুকু মুখের দিকে তাকিয়ে হাসবে না? আমার কলিজা কি এখনো রাগ করে আছে? আয়রা ধীরে ধীরে মাথা তুলে তাকালো, তারপর অভিমানী কণ্ঠে বলল, তোমাকে বিশ্বাস করতে পারছি না, সরি। মাহির মিষ্টি হাসি দিয়ে তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, তুমি আমার জীবন, আমার একমাত্র ভালোবাসা, আমার কলিজা। তোমাকে ছাড়া আমি কিছুই না। আয়রার মুখে একটু হাসি ফুটল, কিন্তু সে সেটা লুকিয়ে আবারও মুখ ঘুরিয়ে নিল। মাহির খিলখিল করে হেসে বলল, এই তো আমার রাজকন্যার হাসি ফিরেছে। তারপর সে আয়রাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। এইবার আমি আর ছাড়ছি না, যতক্ষণ না তুমি ঠিক মতো হাসো। আয়রা এবার সত্যি সত্যি হেসে ফেলল, আর মাহিরের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, বেশি দুষ্টুমি করো না, না হলে আবার রাগ করব, ছাড়ো আমায়। মাহির ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলল, না, ছাড়বো না। আগে বলো, রাগ পুরোপুরি ভাঙলো কিনা? আয়রা একটু ধাক্কা দিয়ে বলো, মাহির, গোসল করব, ছাড়ো। মাহির আরো শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। আয়রা বিরক্ত মুখে বলল, আবার কি শর্ত? মাহির হাসতে হাসতে বলল, একটা মিষ্টি হাসি দাও, তাহলেই ছাড়বো। আয়রা ভুরু কুঁচকে বলল, তোমার তো শর্তের শেষ নেই, খালি শর্ত দাও কেন, হ্যাঁ? মাহির মুচকি হেসে বলল, তোমার ভালোবাসা পাওয়ার জন্য হাজারটা শর্ত দিতে রাজি। আয়রা একটু হাসলো, তারপর বলল, এই নাও, হাসলাম, এখন ছাড়ো। মাহির মজা করে বলল, হুম, এই হাসিটাই তো চেয়েছিলাম। তারপর ধীরে ধীরে আয়রাকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, যাও, গোসল করো, কিন্তু বেশি দেরি করো না, না হলে আবার ধরে ফেলবো। আর একবার ধরলে 30 থেকে 40 মিনিটেও কিন্তু ছাড়বো না। আয়রা মাথা ঝাঁকিয়ে বলল, তুমি একটা দুষ্টু, আর কথা বলছি না। তারপর তাড়াতাড়ি করে বাথরুমের দিকে দৌড় দিল, আর মাহির হাসতে হাসতে তার পিছু তাকিয়ে রইল। আয়রা গোসল সেরে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। তার ভেজা চুল থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছিল। মাহিরের চোখ ওর ওপরে আটকে গেল। সে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখল আয়রাকে। আয়রা চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিছুটা লজ্জায় আর কিছুটা অবাক হয়ে। মাহির ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আয়রা পিছু হটতে চাইল, কিন্তু হঠাৎ মাহিরের এক হাত তার কোমর ধরল এবং অন্য হাতে সোজা এগিয়ে গিয়ে আয়রাকে কোলে তুলে নিল। আয়রা অবাক হয়ে চোখটা বড় বড় করে তাকালো। এই, আপনি কি করছেন? আয়রা অবাক হয়ে বলল। মাহির কোনো কথা না বলে ওকে খাটে বসিয়ে দিল। তারপর নরমভাবে ওর চুল থেকে তোয়ালেটা খুলে নিল এবং আলতো হাতে চুলগুলো মুছতে লাগলো। মাহির গভীর গলায় বলল, তোমার চুল ভেজা, ঠান্ডা লেগে যাবে। আমি কি চাইবো আমার বউ অসুস্থ হয়ে যাক? আয়রা এক দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে রইল। তার মধ্যে কিছুটা শিহরিত হলেও কোনোভাবেই শান্তি খুঁজে পেল। মাহির তার চুলের মাঝখানে আঙ্গুল বুলিয়ে বলল, তোমার চুলগুলো এত সুন্দর কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আয়রা হতভম্ব হয়ে বলল, এ কি বলছেন আপনি? আমার লজ্জা করছে। মাহির শান্ত স্বরে বলল, লজ্জা পাচ্ছ কেন বউ? এত ভালোবাসলাম, তবুও তোমার লজ্জা কমলো না? ভেরি ব্যাড বউ। আয়রা চুপচাপ বসে থাকলো। মাহিরের হাতের নরম স্পর্শে ওর হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। মাহির চুল মুছতে মুছতে ফিসফিস করে বলল, তুমি জানো, ভেজা চুলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আয়রার গাল লাল হয়ে গেল, কিন্তু মুখ ফিরিয়ে বলল, আপনার এসব কথা শুনতে চাই না। মাহির মুচকি হেসে বলল, কিন্তু আমি তো বলতে চাই। আয়রা চোখ ছোট করে বলল, আপনার দুষ্টুমি দিন দিন বাড়ছে। মাহির চুলের তোয়ালেটা সরিয়ে ওর কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আর তোমার লজ্জাও দিন দিন বাড়ছে। আয়রা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। আপনার সঙ্গে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা। মাহির লজ্জা পেয়ে বলল, বিপদ তো তুমিই আমার জীবনে এনেছ, আমার হৃদয় চুরি করে। আয়রা দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, উফ, আপনার এইসব কথা শুনলে আমি আর বাঁচব না। মাহির মুচকি হেসে বলল, হুম, তাহলে তো আমার আরো আদর করা উচিত, যাতে করে তুমি অভ্যস্ত হয়ে যাও। মাহির হেসে টেবিল থেকে হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকিয়ে দিতে লাগলো। আয়রা অবাক হয়ে তাকিয়ে রইল। আপনার এসব করতে কষ্ট হচ্ছে না?
মাহির হালকা হেসে বলল, কষ্ট হবে কেন? তোমার যত্ন নেওয়া তো আমার দায়িত্ব। আয়রা লজ্জায় চোখটা নামিয়ে নিল। মাহির ওর চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, তুমি জানো তোমার চুলের ঘ্রাণ কেমন? আয়রা ভুরু কুঁচকে বলল, কেমন? মাহির মুচকি হেসে বলল, সুগন্ধি মিষ্টি ভালোবাসার মতো। আয়রা লজ্জায় তাড়াতাড়ি করে বলল, আপনি একদম চুপ থাকতে পারেন না তাই না? মাহির কপট ভাব করে বলল, আমি চুপ থাকতে পারি যদি তুমি একটু আমার দিকে তাকিয়ে হাসলো। আমি হাসবো না। মাহির চোখটা ছোট ছোট করে বলল, ঠিক আছে, তাহলে অন্য উপায় বের করতে হবে। বলেই হঠাৎ করেই ওর কপালে একটা নরম চুমু খেয়ে দিল। আয়রা চমকে উঠে বলল, আহা, আপনি না একদমই। মাহির হেসে বলল, তোমার রাগও তো খুব সুন্দর আয়রা জান। আয়রা মাহিরের বুকে মুখ লুকিয়ে বলল, অনেক ভালোবাসি জনাব। মাহির একটু থমকে গেল, তারপর হাসতে হাসতে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি জানতাম আমার লাজুক বউ একদিন ঠিকই বলবেই। আয়রা ওর বুকে মুখ লুকিয়ে বলল, আপনার এসব মজা করা একদম পছন্দ না আমার। মাহির আলতো করে ওর চুলে হাত বুলিয়ে বলল, কিন্তু তোমার এই লজ্জা, এই অভিমান সবই আমার খুব পছন্দ। আয়রা চোখটা বন্ধ করে অনুভব করছিল মাহিরের উষ্ণতা। ও ফিসফিস করে বলল, আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। মাহির ওর কপালে একটা চুমু দিয়ে বলল, তাহলে তো ভালোই হলো, কারণ আমিও তোমাকে ছাড়া বাঁচব না আয়রা জান। মাহির আয়রার পায়ের কাছে বসে পড়ল, আলতো করে তার পায়ের নখের ওপর হাত বুলিয়ে দিল, যেন একটু পরে কি করতে যাচ্ছে তা জানান দিচ্ছে। তারপর নিখুঁত মনোযোগ দিয়ে নেল কাটারটা হাতে নিল। ঠিক তখনই আয়রা চমকে উঠল, কি করছেন? মাহির হাসল, যেন এমন প্রতিক্রিয়া আশা করেছিল। ধীর গলায় বলল, আমি জানি তুমি নখ কাটতে পারো না, তাই কেটে দিচ্ছি। তুমি জানো না, তোমার প্রতিটা ব্যাপার আমি খেয়াল করি। তুমি সকালে ঠিকমতো খাওনি, সেটাও বুঝতে পারি। তোমার পায়ের নখ বড় হয়ে গেছে, সেটাও খেয়াল করেছি। আয়রার গাল গরম হয়ে উঠল। সে মাথা নিচু করে ফিসফিস করে বলল, তুমি না খুব বেশি লক্ষ্য করো। মাহির মৃদু হেসে বলল, এটা আমার দায়িত্ব। আমি চাই না তুমি কোথাও হোঁচট খাও বা কষ্ট পাও, তাই দ্রুত পাটা বাড়িয়ে দাও, নখ কাটবো। আয়রা অবাক হয়ে বলল, আরে না, আমি নিজেই কাটবো। আপনি এসব কাজ একদম করতে যাবেন না বলে দিলাম। মাহির এক গাল হেসে বলল, তুমি তো নখ কাটতে গেলে সব সময় একটু বাঁকা করে কেটে ফেলো, তাই আজ থেকে আমিই কেটে দেব। আয়রা লজ্জায় পাটা সরিয়ে নিতে চাইলে মাহির ওর গোড়ালিটা আলতো করে ধরে রাখলো। মাহির আদুরে গলায় বলল, একদম চুপ করে বসে থাকো। আয়রা অসহায়ভাবে বসে রইল। মুখ গম্ভীর করে বলল, আপনার এসব করতে ইচ্ছা হয় কেন? মাহির হাসল, কারণ আমি তোমার স্বামী, আর তোমার যত্ন নেওয়া আমার ভালোবাসার অংশ। তারপর ধীরে ধীরে আয়রার নখগুলো যত্ন করে কেটে দিল। শেষ করে আঙ্গুলগুলো হাতে নিয়ে আলতোভাবে বলল, দেখো তো এখন কত সুন্দর লাগছে। আয়রা নিচু গলায় বলল, আপনি আসলে খুব বেশি ভালো। মাহির মজা করে বলে, আর তুমি খুব বেশি জেদি, কিন্তু সমস্যা নেই, তোমার যত্ন নেওয়ার জন্য তো আমিই আছি। আয়রা মুচকি হেসে মাথা নিচু করলো। মনে মনে ভাবলো, এরকম ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। মাহির হঠাৎ বলল, হাত দুটো বাড়াও তো, নখ কাটবো। আয়রা অবাক হয়ে বলল, কি, তুমি আমার হাতের নখও কাটবে? মাহির নিঃশব্দে মাথা নাড়ালো, চোখে এক ধরনের দৃঢ়তা। হ্যাঁ, তোমার হাতের নখগুলোও বড় হয়ে গেছে, কেটে দিচ্ছি। আয়রা লজ্জায় মুখ ফিরিয়ে নিল, আমি নিজেই কেটে নিতে পারি। মাহির হেসে বলল, পারো, কিন্তু করো না। আমি জানি তুমি এটা করতে ভুলে যাও, তাই আমিই কেটে দিচ্ছি। আয়রা চুপ করে তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটা এত যত্নশীল কেন? কেন এত খেয়াল রাখে? হৃদয়ের গভীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। আয়রা মুখটা ভার করে বলল, সবাই তো আপনাকে বউ পাগলা বলবে, এসব শুনতে কি ভালো লাগবে? মাহির মুচকি হেসে বলল, খুব বেশ লাগবে, কারণ তুমি আমার রানী, আর রানীর যত্ন নেওয়া তো রাজার দায়িত্ব। আয়রা লজ্জায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনার এসব কথা আমি একদম সহ্য করতে পারি না।
মাহির হাসতে হাসতে ওর দুই হাত ধরে বলল, সহ্য করার দরকার নেই, শুধু চুপচাপ বসে থাকো। তারপর ধীরে ধীরে ওর হাতের নখ কাটতে লাগলো, মাঝে মাঝে ওর আঙ্গুলের ওপর আলতো হাতে বুলিয়ে দিচ্ছে, যেন কোনোভাবে ব্যথা না লাগে। নখ কাটা শেষ হলে মাহির ওর হাতে একটা ছোট্ট আঙ্গুল দিয়ে দেখতে দেখতে বলল, এবার পারফেক্ট। আয়রা হতভম্ব হয়ে বলল, আরে আপনি না একদম। মাহির মজা করে বলল, আর যদি কিছু বলো তাহলে কিন্তু এবার হাতটা ধরে আদর করে দেব। আয়রা একদম চুপ হয়ে গেল, আর মাহির হাসতে হাসতে বলল, আমার শান্ত লাজুক বউটা। মাহির উঠে সাইড টেবিল থেকে কাচের চুড়ি বের করলো, আলতো করে আয়রার হাত ধরে বলল, এগুলো তোমার জন্য। আমার রানীকে কাচের চুড়ি ছাড়া অসম্পূর্ণ লাগে। তারপর ধীরে ধীরে ওর হাতে একের পর এক কাচের চুড়িগুলো পরিয়ে দিল। চুড়িগুলো হাতে পড়ার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি রিনঝিন শব্দ হলো, যা মাহিরের মুখে হাসি ফুটিয়ে তুলল। আয়রা চুড়িগুলো দেখে মুগ্ধ হয়ে বলল, আপনি নিজে কিনে এনেছেন? মাহিরে হাসল, হুম, জানতাম তোমার খুব পছন্দ হবে। তারপর আলতো করে ওর চুড়ি পরানো হাতে উল্টো পাশে একটা নরম চুমু খেলো। আয়রা দ্রুত হাতটা সরিয়ে বলল, হুম, আপনি না সব সময়। মাহির মজা করে বলল, সব সময় তোমায় আদর করতে চাই, তাই না? আয়রা মুখ ঘুরিয়ে বলল, আপনার এই মিষ্টি কথা আমি একদম সহ্য করতে পারি না। মাহির হেসে বলল, কিন্তু তোমার চোখের লাজুক হাসিটা বলে দিচ্ছে তুমি পছন্দ করো। আয়রা আর কিছুই বলল না, শুধু নিজের হাতে ঝুনঝুন করে চুড়ির শব্দ তুলে মনে মনে ভাবল, এই ভালোবাসা, এই যত্ন যেন কখনো শেষ না হয়। মাহির হেসে বলল, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি নিচ থেকে। আয়রা বিস্মিত চোখে তাকালো, তুমি নিজে নিয়ে আসবে? হ্যাঁ, তোমার স্বামী বলে কথা, তুমি শুধু বসে থাকো, আমি খাবার আনছি। কিছুক্ষণ পর মাহির হাতে গরম খাবার নিয়ে ফিরে এলো, টেবিলে রাখার বদলে নিজের আয়রার সামনে এসে বসলো। এক লোকমা তুলে ধরে বলল, মুখ খোলো। আয়রা একটু ইতস্তত করলো, নিজে নিজে খেতে পারবে। মাহির চোখ কুঁচকে বলল, আমি কি বলেছি? মুখ খোলো। আয়রা ধীরে ধীরে মুখ খুলল, আর মাহির হাসি মুখে তাকে খাইয়ে দিল। প্রতিটি লোকমা যেন ভালোবাসায় ভরা ছিল। শেষ লোকমাটা মুখে তুলে দিয়ে মাহির গভীর স্বরে বলল, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে নিজের হাতে খাওয়াবো, এটা আমার ওয়াদা। আয়রার চোখে পানি এসে গেল, সে মাথা নিচু করে ফিসফিস করে বলল, এত যত্ন করলে আমি তোমার প্রতি আরো দুর্বল হয়ে যাব জানো। মাহির হেসে তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, সেটাই তো চাই। আয়রার বুক ধক করে উঠল, চোখ দুটো আবার ঝাপসা হয়ে এলো অজান্তেই। এমন ভালোবাসায় সিক্ত হয়ে সে শুধু একটাই দোয়া করল, হে আল্লাহ, এই ভালোবাসা যেন চিরকাল অটুট থাকে। মাহির হেসে বলল, এবার আমায় খাইয়ে দাও নিজ হাতে। আয়রা লজ্জিত হয়ে বলল, না, আমি পারবো না। মাহির ভুরু উঁচিয়ে বলল, পারতে হবে রানী, আমি যখন তোমায় খাইয়ে দিতে পারি তখন তুমি কেন পারবে না? আমি তোমার কাছ থেকে সব কিছু চাই, এমনকি তোমার হাতের খাবারও। আয়রার লজ্জায় আরো লাল হয়ে গেল। ধীরে ধীরে এক লোকমা খাবার মাহিরের মুখের সামনে ধরল, মুখ খোলো। খুব আস্তে বলল সে। মাহির মুচকি হেসে মুখ খুলল, কিন্তু চোখে ছিল দুষ্টুমির ঝিলিক। আয়রা যখন তাকে একের পর এক লোকমা খাইয়ে দিচ্ছিল, হঠাৎ সে তার হাতটা ধরে ফেলল। এ কি করছো? চমকে উঠল আয়রা। মাহির কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে আয়রার নরম হাতের পেছনে আলতো করে একটা চুমু খেয়ে দিল। আয়রা হতভম্ব হয়ে গেল, মুখ লাল হয়ে উঠল এক নিমিষেই। মাহির, সে ফিসফিস করে বলল, যেন আশেপাশে কেউ না শুনে ফেললে। মাহির হেসে বলল, কি করব বলো? তুমি যখন আমাকে নিজের হাতে খাওয়াচ্ছিলে তখন তো মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। তাই ভাবলাম একটু সৌভাগ্যের ভাগ তোমায় ফিরিয়ে দেই। আয়রা আর কিছুই বলল না, শুধু লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। কিন্তু তার হৃদয়ের ধুকপুকানি বলে দিচ্ছে সে মাহিরের এই দুষ্টুমিতে হয়তো খুব গভীরভাবে অনুভব করছে। খাওয়া শেষ হলে মাহির আরাম করে চেয়ারে হেলান দিল। তারপর সার্ভেন্টকে কল করলো। সার্ভেন্ট তাড়াতাড়ি এসে প্লেট গ্লাস গুছিয়ে নিতে লাগলো। আয়রা একটু অস্বস্তি বোধ করলো, আমি নিজেও তো গুছিয়ে নিতে পারতাম। মাহির তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি আমার রানী, সার্ভেন্ট না।
তোমার কাজ শুধু আমার পাশে থাকা, আমার যত্ন নেওয়া, বাকিটা আমি সামলে নেব। আয়রা অবাক হয়ে গেল। মাহিরের প্রতিটা কথায় যেন সে নতুন করে ভালোবাসার অর্থ খুঁজে পায়। মাহির টেবিল থেকে এক জোড়া ঘন্টা ছাড়া নূপুর নিয়ে এসে আয়রার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তোমার পাটা দাও, আমার রানীর পা খালি ভালো লাগে না। আয়রা লজ্জায় পা সরিয়ে নিয়ে বলল, উফ, এসব করতে হবে না, আমি নিজেই পরে নেব। মাহির হেসে বলল, হুম হুম, না, এটা আমার দায়িত্ব। তোমার হাতে চুড়ি পরিয়ে দিয়েছি, এবার পায়ের নূপুরও পরানো বাকি। আয়রা কিছু বলতে যাবার আগেই মাহির তার পায়ের গোড়ালি আলতো করে ধরে নিল। ধীরে ধীরে ওর পায়ের নূপুর পরিয়ে দিল। তারপর হাত বুলিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তোমার পা এত সুন্দর কেন আয়রা জান? আয়রা চমকে ওঠে, লজ্জায় মুখ ঢেকে ফেলল। আসলে শুধু পা নয়, তুমি পুরোপুরি অপূর্ব। মাহির মিষ্টি স্বরে বলল। আয়রা অপ্রস্তুত হয়ে বলল, আপনি এসব কথা না বলে থাকতে পারেন না, তাই না? মাহির হাসল, যতবার লজ্জা পাবে ততবারই বলবো। আয়রা রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল, কিন্তু নূপুরের মৃদু রিনঝিন শব্দ শুনে মনে মনে হাসল। এই ছোট ছোট মুহূর্তগুলো যেন চিরদিন থেকে যায়। মাহির নিচে খেতে নামতেই তার কাজিনরা হাসি মুখে তাকিয়ে বলল, ভাইয়া, ভাবি খেতে আসবে না? মাহির ভুরু কুচকে রেগে তাকালো। তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে কাজিনরা একটু ঘাবড়ে গেল। আরে ভাইয়া, আমরা তো এমনি জিজ্ঞাসা করলাম। একজন একটু হেসে বলল। মাহির গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের ভাবি পর্দা করে, তাই পরপুরুষদের সামনে বসে সে খাবে না। আশা করি এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। কাজিনরা একে অপরের দিকে তাকিয়ে চুপ করে গেল। কেউ আর কিছু বলার সাহস করলো না। একজন আস্তে করে বলল, আসলে ভাইয়া, ভাবিকে তো আমরা সবাই খুব পছন্দ করি, তাই ভাবলাম একসাথে খাওয়ার সুযোগ হলে ভালো লাগতো। মাহির এবার একটু নরম স্বরে বলল, ভালোবাসা মানে সবকিছুতে জোর করা না। আমি চাই তোমরা আমার স্ত্রীকে সম্মান দাও, যেমন আমি দেই। সবাই মাথা নেড়ে সম্মতির ইশারা করলো। মাহির গভীর শ্বাস নিয়ে খাওয়ার জন্য বসে গেল, কিন্তু মনে মনে ভাবল, আয়রার এই দৃঢ়তা আর লজ্জাশীলতাই তাকে এত সুন্দর করে তোলে। ডাইনিং টেবিলে সবাই খাচ্ছিল। তখনই মাহিরের বাবা জানতে চাইলেন, কিরে মাহির, কবে যাচ্ছিস যুক্তরাষ্ট্রে? মাহির ঠান্ডা গলায় উত্তর দিল, আয়রার সেমিস্টার পরীক্ষা শেষ হলেই যাব। মাহিরের মা একটু অবাক হয়ে বলেন, কিন্তু তুমি তো আগেই যেতে পারতে, ও তো পরে এসে যোগ দিত। তবে মনে মনে বলল, এখন কি হবে? আমি তো মাহিরকে কোনোভাবেই এই মেয়ের থেকে দূরে সরাতে পারছি না। ভেবেছিলাম যুক্তরাষ্ট্রে মাহিরকে নিয়ে গিয়ে পীর বাবার কাছে নিয়ে গিয়ে কালো জাদু করব, যাতে করে মাহির ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু মাহির যেতেই চাইছে না। মাহির মাথা নাড়িয়ে বলল, না আম্মু, আমি ওকে রেখে যেতে পারবো না। আয়রা আমার স্ত্রী, ওর দায়িত্ব আমার। আমি চাই ওর পরীক্ষা ভালোভাবে শেষ হোক, তারপর একসঙ্গেই যাব। তার বাবা গম্ভীর মুখে বললেন, তোমার নিজের ক্যারিয়ারের দিকে তো খেয়াল রাখতে হবে। সব সময় শুধু আয়রার চিন্তা করলে চলবে? মাহির মৃদু হাসল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা ছিল। আমার ক্যারিয়ার শুধু সুখের চেয়ে বড় নয় আব্বু। আমি ওকে কষ্ট দিয়ে একা রেখে যেতে পারবো না। আমাদের একসাথে যাওয়াই হবে ইনশাআল্লাহ। তার মা বাবা একে অপরের দিকে তাকালেন, বুঝতে পারলেন মাহিরের সিদ্ধান্ত চূড়ান্ত। মাহিরের মা এবার হালকা হেসে বলেন, আচ্ছা বাবা, যা ভালো মনে করো করো, আল্লাহ তোমাদের সুখে রাখুক। তবে মনে মনে শয়তানির হাসি দিয়ে বলল, একবার শুধু ওই মেয়ে যুক্তরাষ্ট্রে যাক, আমি ওই মেয়েকে বাঁচতে দিব না। কিন্তু মাহিরের সামনে এইসব প্রকাশ করা যাবে না। মাহিরের সামনে ভালো সাজতে হবে, যাতে করে মাহির বোঝে আমি আয়রাকে পছন্দ করি। মাহির মৃদু হাসলো, মনে মনে ভাবলো, আমি জানি আয়রা আমার সাথে থাকলে সবকিছু আরো বেশি সুন্দর হয়ে উঠবে। মাহিরের মা সোনিয়ার ফোন পেয়ে এক পাশে গিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে সোনিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, আন্টি, আমি মাহিরকে ছাড়া বাঁচবো না। আমি ওকে ভালোবাসি, আমি ওকে ফিরে পেতে চাই। মাহিরের মা চোখটা বন্ধ করলো। মৃদু একটা শয়তানি হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল, কিন্তু কণ্ঠে করুণার ছোঁয়া এনে বলল, সোনিয়া মা, তুমি জানো না আমি তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছি। আমিও চাই মাহির তোমার সঙ্গে থাকুক,
কিন্তু এখন মাহির পুরোপুরি আয়রার জন্য পাগল হয়ে গেছে। সোনিয়া আরো ফুপিয়ে উঠল। আন্টি, কিছু একটা করুন। মাহির তো একসময় আয়রাকে ডিভোর্স দিতে চাইতো, কিন্তু মাহির পুরোপুরি বদলে গেল। মাহিরের ওপর জাদু টাদু কিছু করেছে হয়তো, নয়তো মাহির আমাকে ফেলে ওকে আবার বিয়ে করবে কেন? মাহিরের মা এবার আসল রূপে ফিরে এলো। গলায় একটা চক্রান্তের ছোঁয়া এনে বলল, তুমি ঠিকই বলেছে সোনিয়া, ওই মেয়ে কিছু তো করেছেই, না হলে আমার ছেলে আমার মাহির এভাবে বদলে যাবে কেন? সোনিয়ার গলায় আকুলতা। তাহলে আন্টি, এখন কি হবে? মাহিরের মা এবার নিচু গলায় বলল, আমি এত চেষ্টা করার পরও এই মেয়েকে দূর করতে পারছি না। মাহিরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা কাজে আসছে না। তবে চিন্তা নেই, একবার ওই মেয়ে আমার হাতের নাগালে আসুক, আমি তাকে এমন ফাঁদে ফেলবো সে নিজেই মাহিরকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে। আর তখন মাহিরের জীবনে ফিরবে একমাত্র তুমি। সোনিয়ার চোখে এক চিলতে আশা ফুটে উঠল, কিন্তু ভয়ও ছিল। আন্টি, কিন্তু যদি মাহির কিছু বুঝতে পারে? মাহিরের মা এবার হেসে বলল, ও কিছু বুঝবে না। আমি তার সামনে ভালো মায়ের অভিনয় করব, আর পেছনে কাজ চালিয়ে যাব। তুমি শুধু অপেক্ষা করো সোনিয়া, সময় খুব শীঘ্রই বদলাবে। সোনিয়া ফোনটা রেখে চোখ মুছল। মাহিরের মায়ের ঠোঁটে বিজয়ের হাসি। এবার দেখি আয়রা কিভাবে টিকে থাকে আমার ছেলের জীবনে। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাস বইছে। রুহি ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখের কোণে জমে থাকা অশ্রু চাঁদের আলোয় চকচক করছে। হঠাৎ পেছন থেকে রাজের কণ্ঠ শোনা গেল, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন এত রাতে? রুহি চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। রাজ ভুরু কুঁচকে রুহির দিকে এগিয়ে এলো। তোর কি ভাষা হারিয়ে গেছে? তোকে কিছু জিজ্ঞাসা করেছি? রুহি এবারও কোনো উত্তর দিল না। তার চোখ নিচের দিকে নামানো, ঠোঁট শক্তভাবে কামড়ে ধরে রেখেছে, যেন কান্না আটকে রাখছে। রাজের রাগ আরো বেড়ে গেল। আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি, উত্তর দে। তুই এখানে কি করছিস? রুহি ধীরে ধীরে মুখ তুলে তাকালো, চোখ ভরা কান্না, আর কিন্তু গলায় কোনো শব্দ নেই। রাজ ধৈর্য হারিয়ে বলল, দেখ, তুই যদি আবার সেই বাজে কথা বলতে আসিস, তাহলে আমি এক মুহূর্তও সহ্য করব না। রুহি হঠাৎ শুকনো গলায় বলল, আমি কিছু বলতে আসিনি ভাইয়া, আমি শুধু একটু শান্তি খুঁজতে এসেছি। রাজ কিছুক্ষণ চুপ করে রইল। তার রাগ কিছুটা কমে গেল, কিন্তু গভীর কণ্ঠে বলল, রাতে ছাদে দাঁড়িয়ে থেকে কোনো শান্তি পাওয়া যায় না, যা গিয়ে ঘুমা। রুহি কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটা দিল। রাজ কিছুক্ষণ ওর চলে যাওয়া দেখলো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। মনে হলো এই রাত শুধু রুহির জন্য না, ওর নিজের জন্যও একটু ভারী হয়ে উঠেছে। যারা বাড়ি থেকে বের হলো, মোবাইলটা হাতে ধরে জয়কে কল করলো। জয় ভাই, আমি শপিং এ যাচ্ছি, তুমি গাড়ি নিয়ে আসো। জয় ফোনের ওপার পার থেকে শান্ত কণ্ঠে বলল, জি ম্যাম, আসছি। যারা একটু বিরক্ত নিয়েই বলল, তুমি আমাকে ম্যাম কেন বলছো? জয় একটু হাসলো, কারণ আমি আপনার ভাইয়ের জন্য সামান্য একটা দাস মাত্র। যারা একটু মুখ চুপ করে ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর গভীর মনোযোগ দিয়ে বলল, জয় ভাই, আমি আপনাকে ভালোবাসি। জয় কিছুটা অবাক হয়ে গেল, আমি ভালোবাসি না? যারা চোখে অবিশ্বাসের ছাপ নিয়ে প্রশ্ন করলো, কেন? জয় একটু লজ্জিতভাবে মাথা নিচু করে বলল, আপনার আর আমার মধ্যে অনেক তফাৎ। আপনি বড়লোকের একমাত্র মেয়ে, আর আমি তো আপনার পরিবারের গার্ড মাত্র। আপনার ভাইয়া আর বাবা প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে, আর আমি মাসে 1 লাখ টাকা বেতন পাই। যারা একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, টাকা দিয়ে কি ভালোবাসা হয়? আমার ভাইয়া তো ভাবিকে যখন বিয়ে করেছে, তখন ভাবি তো যোগ্য ছিল না। জয় কাঁপা কাঁপা গলায় বলল, গ্রাম বাংলার একটা কথা আছে, মেয়ে বিয়ে দিলে বাবার বাড়ি থেকে বরের লোক পরিবারের দাও, আর ছেলে বিয়ে করলে গরিব ঘর থেকে আনো। আর আপনার ভাবি পড়াশোনা শেষ হতে মাত্র 3 মাস বাকি। আপনার ভাইয়া যে সাবজেক্ট পড়ছে, আপনার ভাবিও সেম সাবজেক্ট পড়ছে,
আর যুক্তরাষ্ট্রে গিয়েই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবে। তাহলে কাকে অযোগ্য বলছেন? যারা চোখের জল মুছে বলল, এমন করছেন কেন জয় ভাই? আমি কি এতটাই খারাপ? জয়ের চোখে দুঃখের ছাপ ফুটে উঠল। বিশ্বাসের ঘরে চুরি করতে বলছো? তোমার ভাইয়া আমায় অনেক বিশ্বাস করে, তাই আমি পারবো না বলেই কলটা কেটে দিল। 2 মাস কেটে গেল নিঃশব্দে। সময়ের সাথে সাথে আয়রাও ব্যস্ত হয়ে পড়ল পড়াশোনায়। সামনে তার সেমিস্টার ফাইনাল, 24 তারিখ থেকে পরীক্ষা শুরু। মাহির প্রতিদিনই ওর পাশে থাকার চেষ্টা করে, কিন্তু একটা বিষয় তাকে কুরে কুরে খাচ্ছে। সে এখনো আয়রাকে জানায়নি যে মাত্র 1 মাস পর তারা দুজনকেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হবে। মাহির চুপচাপ আয়রার মুখের দিকে তাকিয়ে থাকে, নিঃশব্দে ভাবে, যখন আয়রা শুনবে যে তাকে এত তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে যেতে হবে, তখন নিশ্চয়ই ও কষ্ট পাবে। কিন্তু কিভাবে বলবে, কিভাবে বোঝাবে যে এই বাস্তবতা? মাহির চেয়েছিল পরীক্ষা শেষ হওয়ার আগে কিছু না বলতে, কারণ মাহির জানে আয়রা খুব আবেগী ও মন খারাপ করে ফেললে ঠিকভাবে পড়াশোনা করতে পারবে না। অন্যদিকে আয়রা কিছুটা খেয়াল করছে, মাহির যেন একটু বেশি শান্ত হয়ে গেছে। আগে যেমন দুষ্টুমি করত, রাগলে হাজার ভাবে মানাতো, এখন যেন কিছুটা গম্ভীর হয়ে গেছে। মাঝে মধ্যে গভীরভাবে তার দিকে তাকিয়ে থাকে, আবার কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। একদিন রাতের বেলা মাহির যখন আয়রাকে পড়াতে বসতে বলল, আয়রা খেয়াল করলো তার কণ্ঠে এক অদ্ভুত শূন্যতা। সে বইটা বন্ধ করে বলল, আপনি ঠিক আছেন তো? মাহির একটুখানি হেসে বলল, আমি ঠিক আছি, কিন্তু তোমার পরীক্ষা নিয়ে চিন্তা হচ্ছে। আয়রা ভুরু কুঁচকে বলল, শুধু পরীক্ষা নিয়ে চিন্তা করছেন নাকি অন্য কিছু? মাহির হালকা হেসে আয়রার মাথায় হাত বুলিয়ে বলল, আরে চিন্তা করো না, তুমি এখন ঘুমাও। পরীক্ষার আগে টেনশন নিয়ে নিজেকে কষ্ট দিও না। আয়রা মাহিরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল কিছু একটা আছে যা সে লুকাচ্ছে, কিন্তু জোর করে জানতে চাইল না। মাহির যদি কিছু না বলার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে হয়তো এর পেছনে কোনো না কোনো কারণ আছে। সে ধীরে সুস্থে মাথা গুজে দিল মাহিরের বুকে, গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আপনি যদি কিছু নিয়ে চিন্তা করেন আমায় জানাবেন, ঠিক আছে? মাহির হালকা হাসলো, কিন্তু কিছু বলল না, শুধু শক্ত করে আয়রাকে জড়িয়ে ধরলো, যেন এই মুহূর্তটা কিছুতেই হারিয়ে যেতে না পারে। আয়রা চোখটা বন্ধ করতে মাহির তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। মনে মনে বলল, তোমায় কষ্ট দেওয়ার ইচ্ছে নেই, কিন্তু সত্যিটা বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না আয়রা। সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষার হলে গম্ভীর পরিবেশ, সবাই নিজ নিজ খাতায় মনোযোগী। শিক্ষার্থীরা একে অপরের দিকে তাকানোরও সময় পাচ্ছে না। মাহির আজ পরীক্ষার হলে গার্ড দিয়েছে। সাধারণত যে সে পরীক্ষার হলে আসতো না, কিন্তু আজ বিশেষভাবে এসেছে শুধুমাত্র আয়রার জন্য। আয়রা যখন উত্তর লিখছিল, হঠাৎ অনুভব করলো কেউ তার দিকে তাকিয়ে আছে। মাথা একটু উঁচু করে সামনে তাকাতেই দেখল মাহির। তার গভীর দৃষ্টি একদম তার দিকেই, চোখে এক অদ্ভুত অভিব্যক্তি, যেন কিছু বলার আছে, কিছু বলা যাবে না। আয়রা সাথে সাথেই মুখ ঘুরিয়ে নিল, কিন্তু মনে মনে ভাবলো, এভাবে তাকিয়ে থাকলে কিভাবে লিখব? মাহির বুঝতে পারলো আয়রা টের পেয়ে গেছে। সে একটু মুচকি হেসে অন্যদিকে তাকালো, যেন কিছুই হয়নি, কিন্তু মাঝে মাঝে আবারও চোখ চলে যাচ্ছিল আয়রার দিকে। পরীক্ষার সময় শেষের দিকে আয়রা উত্তরপত্র জমা দিয়ে বেরিয়ে গেল। বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। মাহিরের আসতে দেরি করলো না। কেমন হয়েছে পরীক্ষা? মাহির জিজ্ঞাসা করলো। আয়রা ভুরু কুঁচকে বলল, আপনি পরীক্ষার হলে এতবার আমার দিকে তাকাচ্ছিলেন কেন? মাহির মৃদু হাসলো, তোমাকে দেখে শান্তি লাগে তাই। আয়রা চোখ ঘুরিয়ে বলল, সারাদিন শান্তি লাগে না, শুধু পরীক্ষার হলে এলেই শান্তি লাগে? মাহির হাসতে হাসতে বলল, পরীক্ষা হলে তুমি আমার কাছে আসতে পারবে না, তাই দেখেই শান্তি নিতে হলো। আয়রা মুখ বাঁকালো, কিন্তু মনে মনে খুশি হলো। মাহিরের এই ছোটখাটো দুষ্টুমি সে পছন্দ করত, যদিও প্রকাশ করত না। দেখতে দেখতে সেমিস্টার পরীক্ষা শেষ হলো। আয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল,
কিন্তু মনে কোথাও এক অজানা শূন্যতা। পরীক্ষা শেষে সাধারণত তার মন ফুরফুরে থাকতো, কিন্তু এবার কেন জানি সবকিছু অন্যরকম লাগছে। এদিকে মাহির প্রতিদিন এক অদ্ভুত চিন্তায় থাকে। যাওয়ার দিন ঘনিয়ে আসছে, অথচ সে এখনো আয়রাকে কিছুই জানায়নি। তারিখ 20 তারিখ, মাত্র 4 দিন বাকি। মাহির প্রতিদিন সময় গুনছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলার সাহস পাচ্ছে না। রাতে ডিনারের পর আয়রা বারান্দায় দাঁড়িয়েছিল। ঠান্ডা বাতাস বইছে, আকাশে চাঁদের আলো ছড়িয়ে আছে। মাহির ধীরে ধীরে পেছন থেকে এসে দাঁড়ালো। কি ভাবছো? আয়রা ধীরে মাহিরের দিকে তাকালো, চোখে যেন হাজারটা প্রশ্ন। ভাবছি আপনার আর আপনি না আগের মতো নেই, কিছু লুকাচ্ছেন আমার থেকে। মাহির একটু চমকে উঠল। মানে? মানে এই কয়দিন ধরে আপনি একটু বেশি চুপচাপ। আপনার চোখেই লেখা আছে আপনি কিছু বলবেন, কিন্তু বলতে পারছেন না। মাহির দীর্ঘশ্বাস পেল। এখন আর কিছু লুকিয়ে লাভ নেই। তুমি ঠিকই ধরেছ আয়রা, আমি সত্যি কিছু লুকাচ্ছি। আয়রা এবার পুরোপুরি মাহিরের দিকে ঘুরে দাঁড়ালো। কি লুকাচ্ছেন? মাহির একটু থেমে বলল, আর মাত্র 4 দিন পরে আমরা যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আয়রা চোখটা বিষিয়ে বড় বড় করে হয়ে গেল। কি? আমি আমি কোথাও যাচ্ছি না, এটা আপনি কি বলছেন? মাহির কাছে এগিয়ে এসে তার হাত ধরল। আয়রা, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, কাজের জন্য ফিরতে হবেই। আর তোমাকে একা রেখে যেতে চাই না। তুমি কি আমার সঙ্গে যাবে না? আয়রা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। সে কি প্রস্তুত এত বড় পরিবর্তনের জন্য? তার পরিবার, তার ক্যাম্পাস, তার চেনা পরিবেশ ছেড়ে নতুন এক জীবনে পা রাখবে? মাহির তার হাতটা ধরে অপেক্ষা করছিল। এখন সিদ্ধান্ত আয়রার হাতে। আয়রা শক্ত গলায় বলে দিল, আমি আপনার সঙ্গে যাব না মাহির। তার গলা কাঁপছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। মাহির কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর সে শান্ত গলায় বলল, আয়রা, এটা তুমি তো আগে থেকেই জানতে। জানতাম না। যদি জানতাম তাহলে হয়তো। বলতে বলতে কাঁপতে লাগলো আয়রা। আমি আপনার সঙ্গে এতটা জড়িয়ে যেতাম না, এতটা ভালোবাসতাম না। মাহির গভীর দৃষ্টিতে আয়রার চোখের দিকে তাকালো। তুমি কি আমার সঙ্গে থাকতে চাও না? আয়রা কাঁদতে কাঁদতে বলল, এটা আপনি কিভাবে ভাবলেন? আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না মাহির। কিন্তু আমার বাবা, উনি আমাকে ছাড়া একদমই একা হয়ে যাবেন। আমি ওনার শেষ ভরসা। আপনি এখানে কিছু করুন না। মাহির মাথা নিচু করলো। আমি সত্যি চেষ্টা করেছি আয়রা, কিন্তু আমি পারছি না। আমার পুরো জীবন, পুরো ভবিষ্যৎ সব কিছু যুক্তরাষ্ট্রে গড়ে উঠেছে। এখানে থাকার আমার পক্ষে কিছুই নেই, শুধু তুমি ছাড়া। আয়রা হতাশ চোখে বন্ধ করলো। এই পরিস্থিতি থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? তাহলে আপনিই বলুন, আমি কি করব? মাহির ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়রার চোখের পানি মুছিয়ে দিল। তুমি যদি আমার সঙ্গে আসতে না চাও, তাহলে আমি কখনো তোমাকে জোর করব না, কিন্তু আমি চাই তুমি আমার পাশেই থাকো চিরদিন। আয়রা আর নিজেকে ধরে রাখতে পারল না। কেন যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো কান্না। সে 2 হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো, যেন সমস্ত কষ্ট, সমস্ত ভয় একসঙ্গে বেরিয়ে আসছে। মাহির তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। শান্ত হও আয়রা, প্লিজ কেঁদো না। মাহির নরম গলায় বলল। এক হাতে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর অন্য হাত দিয়ে শক্ত করে ধরে রাখলো। কিন্তু আয়রা থামতে পারল না। সে মাহিরের বুকের সঙ্গে মুখ লুকিয়ে আরো জোরে কাঁদতে লাগলো। তুমি বোঝো না মাহির, আমি বাবাকে ছেড়ে যেতে পারবো না। মাহির গভীর নিঃশ্বাস নিল। সে বুঝতে পারছিল আয়রার জন্য এই সিদ্ধান্ত কতটা কঠিন। আমি তোমাকে কষ্ট দিতে চাই না আয়রা, কিন্তু আমাদের তো একসঙ্গে থাকতে হবে, তাই না? আয়রা কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে কাঁদতে থাকলো। মাহির তার চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, আমি আছি তোমার পাশে, সবকিছু ঠিক হয়ে যাবে। প্লিজ বিশ্বাস করো আমাকে। তার কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা ছিল, যেন সে সত্যি কিছু একটা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
রাতের বাতাস হালকা শীতল হয়ে উঠেছে। আয়রা চুপ করে দাঁড়িয়ে আছে, আর মাহির তাকিয়ে আছে তার দিকে। তাদের সম্পর্কের সবচেয়ে কঠিন সময়টা চলে এসেছে। এখন কি আয়রা তার ভালোবাসাকে ধরে রাখবে, নাকি বাবার দায়িত্ব পালন করতে গিয়ে মাহিরকে ছেড়ে দেবে? এই কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আয়রার হৃদয় দুই ভাগ হয়ে যাচ্ছে। আয়রার বাবা দরজায় নক করলো। তার সাথে মাহিরের বাবা ও মাও এসেছিলেন। আয়রা দরজা খুলতে বাবাকে দেখে কেঁদে ফেলল। বাবা, আমি কিভাবে যাব? আমি আপনাকে ছেড়ে থাকবো কোথায়? আয়রা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার বাবা শান্তভাবে আয়রাকে তার বুকে আঁকড়ে ধরলেন। শান্ত হও মেয়ে, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি শক্ত হও। মাহির তোমার পাশে আছে। মাহিরের মা ও বাবা শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তাদের মুখে মৃদু উদ্বেগ ও সহানুভূতি ফুটে উঠেছিল। মাহির এগিয়ে এসে আয়রাকে বলল, আয়রা, আমি জানি তোমার জন্য এই সময়টা কঠিন, কিন্তু আমি তোমার পাশে আছি। আমরা একসাথে থাকবো। আয়রা চোখ মুছতে মুছতে বাবার দিকে তাকালো। তার মনে হঠাৎ একটা স্বস্তি অনুভব হলো। বুঝতে পারলো যে সে একা নয়। তার পাশে আছেন মাহির, তার বাবা মা এবং তার পরিবার। আয়রার বাবা ধীরে ধীরে তাকে বোঝাতে লাগলেন, মা, আমি জানি তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো না, কিন্তু তুমি তো কারো না কারো জীবনে নতুন এক অধ্যায়ের শুরু করবে, তাই না? মাহির তোমার স্বামী, সে তোমাকে ভালোবাসে, তোমার যত্ন নেবে। আমি তো একা নই, আল্লাহ আছেন আমার সাথে। তুমি দূরে থাকলেও আমার জন্য দোয়া করবে, ফোনে কথা বলবে, মাঝে মধ্যে দেখা করতে আসবে। আয়রা চোখের জল মুছতে মুছতে বলল, কিন্তু বাবা, আমি কিভাবে আপনাকে ছাড়া থাকবো? আমার মনে হবে আমি একা হয়ে গেছি। আয়রার বাবা মৃদু হাসলেন। তুমি একা নও মা, তোমার শ্বশুর শাশুড়ি আছেন, মাহির আছে। আর আমি তো তোমার সুখের জন্য চাই যে তুমি স্বামীর সাথে যাও। আল্লাহর কাছে দোয়া করো, সব ঠিক হয়ে যাবে। মাহিরের মা এতক্ষণ চুপ ছিলেন, এবার সামনে এসে বলেন, আয়রা মা, আমরাও তো তোমার পরিবার। তুমি যেন কোনো দিন মনে না করো যে তুমি আমাদের জন্য নতুন কেউ। তুমি আমার মেয়ের মতো। আমরা তোমাকে নিয়ে খুব ভালো থাকবো। মাহির একদম চুপচাপ দাঁড়িয়েছিল, অপেক্ষায় ছিল আয়রার সিদ্ধান্তের জন্য। আয়রা তার বাবার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে বলল, আপনি যদি চান তাহলে আমি চলে যাব, কিন্তু প্রতিদিন আপনার সাথে কথা বলতে চাই। কথা রাখবেন তো? তার বাবা হাসলেন, অবশ্যই মা, প্রতিদিন কথা হবে। মাহির স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়রার দিকে এগিয়ে এসে বলল, তুমি সত্যি আমার রানী, আমার জীবন সঙ্গিনী। আমি প্রতিজ্ঞা করছি কখনো তোমাকে একা অনুভব করতে দেব না। আয়রার চোখে জল মুছে এক ঝলক হাসলো। জানতো সে সহজে মানিয়ে নিতে পারবে না, কিন্তু মাহিরের ভালোবাসা আর বাবার বিশ্বাস তাকে শক্তি দিল।